ধুলায় ধূসর ঢাকা, বিপদসীমা ছাড়িয়েছে বায়ু দূষণের মাত্রা। দূষণজনিত মৃত্যুর ৮০% কারণ অস্বাস্থ্যকর বায়ু। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। তরুণদের রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি, ফেব্রুয়ারি মার্চে আসতে পারে ঘোষণা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি, আস্থা অর্জনে আদর্শিক অবস্থান পরিষ্কারের পরামর্শ। নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ভোট নিশ্চিতের নজর রাখবে ওয়াশিংটন। গুম খুনের শিকার পরিবারগুলো ন্যায় বিচার পাবে বলে আশা। নতুন ৮০,০০০ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে। মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রীকে প্রধান উপদেষ্টা। বাস্তুচ্যুতদের জন্য জাতিসংঘের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সমর্থন। এবং ৩ মাসে ৪২,০০০ কোটি টাকার সুদ পরিশোধ করল সরকার। চলতি অর্থ বছরে বরাদ্দের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থের সঠিক ব্যবহারের পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ঢাকা শহরে শ্বাস নেয় যেন এক ভোগান্তির নাম। বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপদসীমা। পরিসংখ্যান বলছে বিশ্বে বায়ু দূষণের কারণে বছরে 2,72,000 অপরিণত শিশু জন্মগ্রহণ করে। আর বাংলাদেশে দূষণজনিত মৃত্যুর ৮০%ই কারণ বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন দূষণের মূল কারণ অপরিকল্পিত নগরায়ন। বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ নির্মাণ নীতিমালার তোয়াক্কা না করে চলছে সংস্কার কাজ। রাস্তার পাশে খোলা নির্মাণ সামগ্রী দেখে মনে হতে পারে যেন ধুলা ওড়ানোর জন্যই এত আয়োজন। বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে নগরী। তীব্র বায়ু দূষণে স্থানীয়দের জীবন দুর্বিষহ। এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলে ক্ষোভে ফেটে পড়েন তারা। জানান বছরের পর বছর এই অবস্থা চলতে থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এই মিক্সারের গাড়িগুলাই নেই, মানে হালাইলে মানে তার দুলো হয়ে দেখা জনগণের যে দুর্ভোগ এটা দেখার লোক এই দুনিয়া এই বাংলাদেশে নাই। অস্বাভাবিক বায়ু দূষণের সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও ৫ বছরের কম বয়সী শিশুরা। এতে শরীরের সাথে দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে। যারা প্রেগনেন্ট ওমেন, এই প্রেগনেন্ট ওমেনে যদি এই দূষিত বাতাসটা সে ইনহেল করে তাহলে কিন্তু তার গর্ভের সন্তানেরও প্রবলেম হয়। বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে শুধুমাত্র এই বায়ু দূষণের কারণে বছরে প্রায় 2,72,000 অপরিণত শিশু জন্মগ্রহণ করে। এই বায়ু দূষণ রোধ করা গেলেই দেশে বছরে প্রায় 1,33,000 মানুষের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। অপরিকল্পিত নগরায়ন ও মনিটরিংয়ের অভাবকেই দুষছেন নগর পরিকল্পনাবিদ। উন্নয়ন তত্ত্বের একটা পরিবর্তন দরকার। ঢাকা এমন অবস্থা চলে গিয়েছে, ঢাকা শহরের আর নতুন একটা ইট নেবারও ক্ষমতা নাই। যত আয়োজন সব ব্যবসায়ীরা তাই চায় যে ঢাকাকে মেরে ফেলা হোক। যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন যানবাহন ও শিল্প কারখানার কালো ধোঁয়ার বাইরেও নীরব ঘাতক এখন নির্মাণ সামগ্রীর উড়ন্ত ধুলা। দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে না, ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে না মালিক, এবং বিআরটিও দেখা যাচ্ছে যে যখন ফিটনেসের জন্য যায় তখন তারা এই মেইনটেন্যান্সগুলো করেছে কিনা সেটা চেক করে না। ফলে দেখা যাচ্ছে যে অনবরত কিন্তু আমরা বায়ু দূষণের শিকার হচ্ছি। এটি রাজধানী ঢাকার কোনো নতুন চিত্র নয়। সারা বিশ্বে বায়ু দূষণের শীর্ষ অবস্থান করা ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম। প্রতি বছর দূষণজনিত কারণে যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার মধ্যে ৮০% মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে। অথচ সারা শহর জুড়ে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। পরিবেশবিদরা বলছেন দেশে আইন থাকলেও তা প্রয়োগের সদিচ্ছার অভাবেই তার বাস্তবায়ন নেই। লস, পলিসি, রুলস, রেগুলেশন ইজ এনাফ। আমাদের বাংলাদেশে যেটা আছে, কনস্ট্রাকশন জায়গাগুলোতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলোকে ECR 2023-তে বলা আছে কিভাবে ঢেকে এই কাজগুলো করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না। পৃথিবীতে মাটি আর জলের ভাগাভাগি হলেও স্বচ্ছ আলো আর মুক্ত বায়ুর অধিকার এখনো সবার সমান। তবু ধুলায় ঢাকা এই নগরীতে বিশুদ্ধ বাতাস এক বিলাসিতা। বায়ু দূষণ রোধে পরিকল্পিত নগরায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য সংশ্লিষ্টদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এখনও নিয়ন্ত্রণের বাইরে ভারতের নয়াদিল্লির বায়ু দূষণ। শ্বাস প্রশ্বাসের সমস্যা, চোখ জ্বালাপোড়া, হৃদরোগ সহ দেখা দিয়েছে অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা। বাসিন্দাদের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ দিল্লি সরকার।
প্রথম দেখায় কুয়াশা মনে হলেও আদতে বায়ু দূষণে ঢেকে গেছে চারপাশ। দৃষ্টিসীমানা ঝাপসা হওয়ায় যানবাহনকে চলতে হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। স্থানীয় সময়ে বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুর মান গিয়ে দাঁড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে। এতে নানাবিধ সমস্যার সম্মুখীন হন গাড়ি চালকেরা। দুর্ঘটনা এড়াতে একটু পরপর ব্রেক কষতে হয় বলে জানান তারা। এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রতি বছর শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দূষণের মাত্রা। চোখ জ্বালাপোড়া করছে, এমনকি শ্বাস প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। সকালবেলা কফের সঙ্গেও কালো কালো ময়লা বের হয়। প্রতি বছর পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকদের প্রতিনিয়ত ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে এই দূষণের সৃষ্টি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় পানি ছেটানো, নির্মাণ কাজ স্থগিত, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। তবুও সুফল পাচ্ছেন না শহরবাসী। মৌসুমী সাথী, সময় সংবাদ। আসছে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই গঠিত হতে পারে তরুণদের রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই রাজনীতির মাঠে নামছেন তারা। নেতৃত্বে আসতে পারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীতে পরিচিত মুখ। সংগঠক হান্নান মাসুদ বলছেন, দল হলেও তাদের দুই সংগঠনকে বিলুপ্ত করা হবে না। একজন বিশ্লেষক মনে করেন, আস্থা অর্জনে নতুন দলকে আদর্শিক অবস্থান স্পষ্ট করতে হবে। হাসান ওয়ালির প্রতিবেদন। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের নেতৃত্বে। 147 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও এখন পর্যন্ত দেশের 67টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের একত্রিত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত দেশের 17টি জেলা, 3টি মহানগর, একটি বিশ্ববিদ্যালয় ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা। ইয়াং ফেসকে আনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সামান্তে শারমিন, তরুণ এই মুখ, মুখপাত্রের দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির। চোখে মুখে স্বপ্ন, তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। অভ্যুত্থান তাদেরকে যেই এক্সপিরিয়েন্স, যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার মধ্যে দিয়ে তার একটা মূলগত চরিত্রের একটা মূলগত পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশে যে নতুন সম্ভাবনা আছে সেখানে পার্ট প্লে করতে চান। অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা, যারা নিজেদের প্রাণ ভয় বাদ রেখে তারা নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছিল, সেই মানুষগুলোকে আমরা খুঁজছি, সেই তরুণ নেতৃত্ব আমরা খুঁজছি। 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত নাগরিক কমিটি বিলুপ্ত করার পরিকল্পনা নেই শিক্ষার্থীদের। দুই সংগঠনের পরিচিত মুখগুলোকে দেখা যেতে পারে নতুন দলে। কেউ যদি নাগরিক কমিটিতে চলে যেতে চায় বা যে রাজনৈতিক দলটি হবে সেই রাজনৈতিক দলে চলে যেতে চায়, সেই ক্ষেত্রে এখান থেকে পদত্যাগ করে তাদেরকে যেতে হবে। আর যারা থাকবে তারা এটাকে বিপ্লবের প্রতীক হিসেবে, বিপ্লবের সিম্বল হিসেবে এটাকে ধারণ করবে, একতার জায়গা হিসেবে এটাকে ধারণ করবে। জাতীয় নাগরিক কমিটি থাকবে এবং সেই সাথে একটি নতুন রাজনৈতিক দলও থাকবে, এবং আমরা মনে করি যে অসংখ্য নতুন রাজনৈতিক দল হওয়া উচিত এবং তরুণদের নেতৃত্বে আসা উচিত। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন নতুন কোনো বিষয় নয়। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি ভেঙে অনেকেই চেষ্টা করেছেন। আবার নিকট অতীতে কোটা আন্দোলন ও পরে ডাকসুর ভিপি হয়েও দল গঠনের ঘটনা ঘটেছে। রাজনীতিতে এদের প্রভাব কতটা, সে নিয়ে আছে প্রশ্ন। এই দলগুলো ওই অর্থে, তবে সাম্প্রতিক প্রেক্ষাপট পুরোই ভিন্ন। স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগের পলায়ন তৈরি করেছে নতুন বাস্তবতা। এখন একটা দল যদি আবার নতুন করে বাংলাদেশে দাঁড়াতে হয়, তাহলে খুব সিম্পল, একেবারে সাদামাটা ইয়েতে তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, যে দুটো প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে, বা জামাতে ইসলামী, এদের একটা আদর্শিক প্ল্যাটফর্মের জায়গাটা ভিন্ন ভিন্ন, সেরকম একটা আদর্শিক জায়গা থাকতে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48টি, যার কয়েকটি নিবন্ধিত হয়েছে 5 আগস্টের পর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন। গত 2 দশকে গুম খুনের শিকার পরিবারগুলো ন্যায় বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Steps that have been taken by this interim government of Bangladesh to prepare for elections that ultimately will allow the Bangladeshi people to choose their own government representatives. This is something that we're going to continue to monitor regarding the timing, and of course we're going to encourage the respect of the rule of law. Deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. Enforced disappearance is an egregious human rights violation. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes. মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর গেল কয়েক মাসে নতুন করে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান। রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আজ কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া D8 সম্মেলনের স্বাগত বক্তব্য দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের ফাঁকে কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে মিশরে পৌঁছে দেশটির পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। প্রফেসর ইউনূস যেহেতু বাংলাদেশ D8 এর বর্তমানে কারেন্ট চেয়ারম্যান, উনি হ্যান্ড ওভার করবেন চেয়ারম্যানশিপ ইজিপ্টের সাথে, আর পুরো সামিটটা হবে। সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে তাদের প্রায় সবার সাথেই কথাবার্তা হবে। আর কালকে একটা কি থিম হচ্ছে ইউথ আর SME। আপনি ইউথের নিয়ে উনি কথা বলবেন, ইউথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন, আর SME নিয়েও উনি বলবেন। বিকজ আর ইউথের ক্ষেত্রে উনি ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। দিন যত যাচ্ছে ততই জনগণের ঘাড়ে বাড়ছে রাষ্ট্রীয় ঋণ এবং এর সুদের বোঝা। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে সুদ পরিশোধে ব্যয় হয়েছে 42,000 কোটি টাকার বেশি। এই ধারা অব্যাহত থাকলে সুদ পরিশোধের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ঋণ ও সুদের চাপ থেকে মুক্তি পেতে স্বল্প সুদের ঋণের উৎসগুলোর দিকে নজর দেওয়ার তাগিদ আসছে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে প্রায় প্রতি বছরই বাজেট ঘাটতি পূরণে ঋণের ওপর নির্ভর করতে হয় সরকারকে। পরে যা শোধ হয় সুদে আসলে। চলতি অর্থ বছরে ঋণের সুদ বাবদ প্রায় 1.25 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 42,388 কোটি টাকা ব্যয় হয়েছে প্রথম 3 মাসে, যা বরাদ্দের 37% বেশি। অর্থনীতিবিদরা বলছেন বিগত বছরগুলোয় মেগা প্রকল্প বাস্তবায়নে বাছ বিচার ছাড়াই বাড়ানো হয়েছে ঋণের বোঝা, যার মাসুল গুনতে হচ্ছে। প্রজেক্টের কস্ট 10,000 কোটি টাকা থেকে 30,000 কোটি হয়েছে, কিন্তু সেখানে যেসব প্রাক্কলন করা হয়েছে এটা থেকে কি লাভ হবে, কি আমাদের ইকোনমিক রিটার্ন আসবে, ফাইন্যান্সিয়াল রিটার্ন আসবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি, এগুলো কিন্তু কিছু পরিবর্তন করা হয় না। তার ফলে দেখা যাচ্ছে যে ওখান থেকে যে টাকাটা আমরা আয় হিসাবে যেটা আমরা পাচ্ছি সেটা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঋণ পরিশোধ করাটা তখন সম্ভব হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণ নেওয়া হয়েছে 4,000 কোটি টাকা, আর আগের ঋণ পরিশোধ করা হয়েছে 7,000 কোটি টাকার বেশি। অন্যদিকে দেশের ব্যাংক থেকে 25,000 কোটি টাকার ঋণের বিপরীতে 26,000 কোটি টাকার বেশি শোধ করা হয়েছে। ঋণ গ্রহণের খরচে খাত সঞ্চয়পত্র থেকে এবার 15,400 কোটি টাকা তুলতে চায় সরকার। অর্থ ব্যয়ে দূরদর্শী না হলে এসব ঋণের টাকা গলার কাটা হয়ে দাঁড়াবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। আমাদের এই ঋণের বোঝাটা কিন্তু অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা আমাদের যে আয় করছি তার কিন্তু একটা বড় অংশই আমাদের ঋণ এবং তার সুদ পরিশোধে ব্যয় করতে হচ্ছে। আমাদেরকে বেছে বেছে ঋণটা নিতে হবে এবং ঋণটাকে সঠিকভাবে উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে, যাতে ঋণটা আমাদের বোঝা না বাড়ায়। চলমান রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি পূরণে ঋণ করার ক্ষেত্রে আরও বেশি কৌশলী হওয়ার পরামর্শ তাদের। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল অবস্থা খুলনা অঞ্চলের বেশিরভাগ জেলার বাস টার্মিনাল। মূল টার্মিনালে জায়গা না পেয়ে পাশের সড়কের ওপর যাত্রী ওঠানামা করছে পরিবহনগুলো। এ কারণে সৃষ্টি হচ্ছে যানজট।
তবে কর্তৃপক্ষ বলছে নতুন প্রকল্পে বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। জেলা রিপোর্টারদের সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার সোনারাঙ্গা মোড়ে যানজটের এই চিত্র নিত্যদিনের। সড়কের ওপর এলোমেলোভাবে পরিবহন রেখে যাত্রী ওঠানামার চিত্র স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। 1985 সালে 12 একর জায়গার ওপর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সোনারাঙ্গার এই বাস টার্মিনাল নির্মাণ করে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় টার্মিনাল। তবে দীর্ঘদিনেও এখানে হয়নি কোনো সংস্কার বা উন্নয়ন কাজ। টার্মিনালের ভেতরে গর্ত, খানাখন্দে ভরা। বাধ্য হয়ে টার্মিনালের বাইরে মূল সড়কে গাড়ি রেখে যাত্রী নিতে বাধ্য হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এতে যানজট লেগেই থাকে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে, যার প্রভাব পড়ে পুরো শহরে। অটোগুলো আসে, রিক্সাগুলো আসে, তো মানুষের জন্য এটা খুবই মর্মান্তিক একটা অবস্থা। 15-16 বছর ধরে এটা চলমান অবস্থা। এটা তো আসলে কোনো সঠিক সমাধান এখনো হয়নি। বর্ষাকালে এখানে আঁটি পর্যন্ত পানি হয়ে যায়, যার কারণে গাড়ি নামাইলে আর উঠানো সম্ভব হচ্ছে না। কেডিআরে বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয় না। শুধু খুলনা নয়, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ বাস টার্মিনালেই একই দশা। 30 বছর আগে নির্মিত ঝিনাইদহ বাস টার্মিনালে সংস্কার হয়নি দীর্ঘদিনেও। মূল ভবনে এখন ইঁদুর বাদুরের বসবাস। নেই যাত্রীদের জন্য কোনো বিশ্রামাগার। সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত সাতক্ষীরা ও মেহেরপুরের মূল টার্মিনাল। গাড়ির চাপ বৃদ্ধিতে স্থান সংকুলান হয় না টার্মিনালের ভেতরে। এখানেও সড়কের উপর পরিবহন রেখে করা হয় যাত্রী ওঠানামা। 2004 সালে নির্মাণের পর বাগেরহাট বাস টার্মিনালে সংস্কার নেই বহুদিন। যানবাহন প্রবেশ ও বের হতে বিভিন্ন স্থানে খানাখন্দকে পড়তে হয়। প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার আন্তজেলা টার্মিনালটি। জরাজীর্ণ মূল ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ায় কোনো কাউন্টারই নেই সেখানে। এসব অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিবহন ব্যবসায়ীরা বারবার দাবি জানিয়েও কোনো ফল পাচ্ছেন না। গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই, টার্মিনাল বড় করতে হবে। জায়গায় সংকট, আমরা বাস রাখতে পারি না। একটা টিভির থেকে এসে 1 ঘন্টা মতো আমাদের জামে পড়ে থাকতে হয় টার্মিনালে। কাউন্টারের সামনে দেখা যাচ্ছে আমরা যদি 10 জন লোক বসার কোনো একটা স্পেস বা ওইরকম জায়গা পাই না। সব দিক থেকেই এই স্ট্যান্ডটা সমস্যা। মহিলাদের আরো ভোগান্তি খুব বিশাল হয়। সবারই বলা হয়েছে এই কাজ করব আজ এটা করবো কাল এটা করবো। কোনো জায়গায় পৌরসভাওয়ালারা ঠিক মতো কাজ করে না। এতে আমরা সাধারণ মালিকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সাথে সাথে আমাদের শ্রমিকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোনারাঙ্গা বাস টার্মিনালটির উন্নয়নে চলমান একটি প্রকল্প বাদেও একাধিক প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। আমাদের টার্মিনালের উত্তর যে পাশটা, সেখানে আমরা আরও প্রায় 30টা কাউন্টার তৈরি করব এবং 20 থেকে 25টা ওয়ার্কশপ তৈরি করে দেবো। যাত্রী বসারও কিছু ব্যবস্থা থাকবে, যেগুলো স্ট্যান্ডার্ড সেই হিসাবে ডিজাইন করা হয়েছে। সোনারাঙ্গা বাস টার্মিনাল দিয়ে দেশের প্রায় সবগুলো রুটে প্রতিদিন গড়ে 5 শতাধিক বাস চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এবারও পবিত্র রমজানে আজওয়া, মরিয়ম, মাবরুম এবং আম্বারের মতো অভিজাত খেজুর আমদানি ক্ষেত্রে প্রতি কেজিতে 400 টাকার বেশি শুল্ক পরিশোধ করতে হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন শুল্ক হার অনুযায়ী আলজেরিয়া এবং তিউনিসিয়া থেকে আসা সাধারণ খেজুরের শুল্ক হার হবে প্রতি কেজিতে 250 টাকা। আমদানি বাড়াতে শুল্ক হার কমানো হলেও ডলারের দর বেড়ে যাওয়ায় এই শুল্ক হার খেজুরের দাম কমানোতে তেমন ভূমিকা রাখবে না বলে দাবি ব্যবসায়ীদের। শাখার টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরে আজওয়া, মরিয়ম, মেরজুল, মাবরুম এবং আম্বার খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.75, আলজেরিয়া, তিউনিসিয়ান খেজুরে 2.30 এবং ইরাকের খেজুরে $1 শুল্ক হার পরিশোধ করতে হবে। এছাড়া প্যাকেটজাত খেজুরে 2.50, বস্তার শুকনো খেজুরে $2 এবং ভেজা খেজুরে 70 সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এবং ট্যারিফ কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউস বুধবার এই শুল্ক হার কার্যকর করেছে। কোনো বিবেচনাপূর্বক নতুন মূল্য আমরা নির্ধারণ করেছি। আর জাতীয় রাজস্ব বোর্ডও এক্ষেত্রে খেজুরের ট্যাক্স রেট কমিয়েছেন। আমদানিকারকরা শীঘ্রই এলসি খুলবেন এবং এই যে আমরা যে বেনিফিট তাদের দিয়েছি এক্ষেত্রে বাজারে এটা খুবই ভালো প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। 2022-23 অর্থ বছর পর্যন্ত কোনো রকম শ্রেণী বিভাগ ছাড়াই মাত্র 50 সেন্ট থেকে $2.50 আমদানির উপর খেজুরের শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস। তবে গত অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক হার বাড়িয়ে দেয়।
নতুন যেগুলো ডিউটি কমাচ্ছে খেজুরের, এগুলো আজও বন্ধের আসে নাই, সেই জন্য আজও এখানে প্রভাব পড়ে নাই। নতুন খেজুর যদি দোকানে ঢুকে তাহলে এগুলো প্রভাব পড়বে, কমে যাবে দর। 10% কমেছে, যেখানে 100 ডিউটি দিতে হচ্ছে। এমন খেজুর আছে 1 কেজিতে শুধু 400 টাকা কেজিতে ডিউটি দিতে হচ্ছে। ওই খেজুরগুলো এখন কমাইছে মাত্র আপনার 20 টাকা 25 টাকা কেজিতে। এদিকে মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে রমজান সামনে রেখে খেজুর আমদানি অর্ধেকে নেমেছে। গত 15 ডিসেম্বর পর্যন্ত 5.5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 3,355 মেট্রিক টন, অথচ গত অর্থ বছরের এই সময়ে আমদানি হয়েছিল 6,981 মেট্রিক টন। আসছে রমজানে 40 থেকে 50,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে বাংলাদেশে। গত বছর এই সময় আমরা 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করতাম, সেখানে আমরা এখন 10,000 টাকা বিক্রি করতে পারতেছি। মার্কেট গুডে কোনো বিক্রি হচ্ছে না, সবাই মনে করছে আরও দাম কমবে, এই আশায় বসে আছে সবাই। গত একটু মরিম আছে 2,000 টাকা তুন 7,000 টাকা পর্যন্ত আছে, কিন্তু বিক্রি তো হয়নি। ডেলি আবার দাম পড়তেছে একটু 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 নর্মাল করে হচ্ছে, বেচা কিনে খুব কম। বর্তমানে পাইকারি পর্যায়ে 5 কেজির প্রতি প্যাকেট আজোয়া 4,500, মরিয়ম 7,000, কালমি 3,300, ইরানি মরিয়ম 4,900 টাকা এবং ম্যাটজুল 5,700 টাকা দরে বিক্রি হচ্ছে। পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানির উপর সরকার যে শুল্ক হার কমিয়েছে তা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে নতুন শুল্ক হারের আমদানি করা খেজুর এখনও বাজারে আসেনি। এর মাঝে প্রতি খেজুরের দাম কমতে শুরু করেছে কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত। রমজান যত সন্নিকটে আসবে ততই খেজুরের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন আমদানিকারক এবং ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। প্রায় 4 বছর পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ থাকা উত্তরের 6টি চিনিকল। প্রথম দফায় শ্যামপুর ও সিতাবগঞ্জ চালু হবে, বাকিগুলো চালু করা হবে পর্যায়ক্রমে। সরকারের এমন পরিকল্পনায় খুশি শ্রমিক, কর্মচারী ও আখ চাষি। তবে পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগবে আরও 1 বছর। অর্থনীতিবিদদের মত, লাভজনক করতে চিনিকলগুলো আধুনিকায়নের পাশাপাশি গুরুত্ব দিতে হবে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2020 সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় দেশের 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল খুব দ্রুতই আধুনিকায়নের মধ্য দিয়ে এসব সুগার মিল চালুর উদ্যোগ নেওয়া হবে, তবে তা বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো কর্মপরিকল্পনা। এরপর চিনিকল চালুর দাবিতে আন্দোলনে নামেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষি। অবশেষে 4 বছর পর চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় চালু হবে শ্যামপুর ও সিতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় ধাপে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় ধাপে কুষ্টিয়া ও রংপুর চিনিকল চালু হবে। সরকারের এমন পরিকল্পনায় খুশি চিনিকল সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষ। অন্য ফসলের অনেক মূল্য, এই দিক দিয়ে আখের মূল্যটা জরুরি বৃদ্ধি করতে হবে। সুগার মিলে যখন চালু ছিল এখানে কমপক্ষে 1,000 শ্রমিক ছিল। এই 1,000 শ্রমিকের লেনদেন হবে এখানে, কোটি কোটি টাকার বিনিময় হবে এখানে, তখন অর্থনীতিটা আমাদের নতুন করে ফিরে পাবো আমরা। দ্রুত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন, এইটা আমাদের কর্পোরেশনের কাছে দ্রুত দাবি। চিনিকল কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে মিলগুলো চালু করতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এটা চালু করার মতন অবস্থায় আছেন। মিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কারখানাতে পরিষ্কার করা থেকে শুরু করে অন্যান্য কাজ অলরেডি শুরু করে দিয়েছে, যেন আগামীতে খুব তাড়াতাড়ি চালু করা যায়। তবে অর্থনীতিবিদদের মতে বছরব্যাপী আখের প্রাপ্যতা নিশ্চিত করা, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করার পাশাপাশি এসব চিনিকলকে আধুনিকায়ন করা না গেলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে না। পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করে যদি পূর্ণ সক্ষমতায় এই চিনিকলগুলো আপনি অপারেট করতে পারেন তাহলে লাভের মুখ দেখা সম্ভব। চিনিকলগুলোকে আধুনিকায়নের মাধ্যমে ডিস্টিলারি স্থাপন করে আপনি বাই প্রোডাক্ট, শুধুমাত্র সুগারের উপর আপনি নির্ভর না থেকে বাই প্রোডাক্ট উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে। এই অনিয়ম এবং অব্যবস্থাপনা যাতে পুনরাবৃত্তি না করে, এই জন্য আপনাকে যত ধরনের দুর্নীতি এবং অনিয়ম আছে সেগুলো রোধ করতে হবে। 60-এর দশকে গড়ে ওঠা এই 6 চিনিকলের দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা গড়ে 1,500 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে কুষ্টিয়ায় গড়াই নদীর তলদেশ শুকিয়ে গেলেও এবার শীতকালের আগেই নদীতে চর জেগেছে। এতে বন্ধের পথে নৌযোগাযোগ। স্থানীয়দের অভিযোগ, খনন করা বালু নদীতে ফেলায় মিলছে না স্থায়ী সমাধান। দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট।
বর্ষার স্রোতস্বিনী গড়াই কয়েক মাস যেতেই শুকিয়ে গেছে, নদীর মাঝখানে জেগেছে চর। গত 4 বছরে কুষ্টিয়ার এই নদীটি খনন করা হলেও প্রতি বছরই চর জেগেছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী এতদিন নদীর 35 কিলোমিটার অংশ খনন করে অপসারণ করা হয়েছে 1,90,00,000 ঘনমিটার বালু। তবে এতেও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। সেচ কাজ ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। স্থানীয়রা বলছেন খনন করা বালু ফেলা হচ্ছে নদীতেই, এতেই হচ্ছে না স্থায়ী সমাধান। অগ্রিমে পানির স্বল্পতায় আমরা ভুগতেছি, পানি পাচ্ছি না। ম্যাক্সিমাম বাড়ি সাবমার্সিবল বসাচ্ছে, আর এই সাবমার্সিবলের কারণে আর ওই টিউবওয়েলাররা পানি পাচ্ছে না। নদীর বালিটা খনন করে নদীতেই ফেলে, যার জন্য নদী প্রতি বছর এইভাবে চরে আবার পরিণত হয়। নৌকা চালাই গড়াই নদী যদি মুখ বন্ধ হয়ে যায় তাহলে আমরা পদ্মায় যেতে পারি না, ভাড়া মারতে পারি না। নদীর ড্রেজিংটা করলে পারে পানির স্থিরতা ঠিক হলে সবাই মাছ, যারা মাহলদার আছে মাছ মেরে খায়, তারা জীবিকা নির্ভর করতে পারবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন নাব্য সংকট সমাধানে আগামী মাস থেকে শুরু হবে খনন কাজ। প্রজেক্টটা জুন 2025 পর্যন্ত চলমান থাকবে। এরপরে আমরা স্টাডির রিপোর্ট IWM কর্তৃক 70 কিলোমিটার পর্যন্ত স্টাডি চলমান আছে। এরপরে ডিবি হলে আমরা এই আবার ড্রেজিং কাজ শুরু করতে পারবো। গড়াই খনন প্রকল্পে 2024-25 অর্থ বছরে সরকার বরাদ্দ দিয়েছে 6 কোটি টাকা। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলাদেশ মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। 53তম বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বাংলা মোটর এলাকায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এই সময় শোভাযাত্রাটি বাংলা মোটর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের পাশাপাশি এই শোভাযাত্রায় অংশ নেন টাইলস বিক্রেতা প্রতিষ্ঠানসমূহের মালিক ও কর্মচারীরা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ধুলায় ধূসর ঢাকা, বিপদসীমা ছাড়িয়েছে বায়ু দূষণের মাত্রা। দূষণজনিত মৃত্যুর 80%-এরই কারণ অস্বাস্থ্যকর বায়ু। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। তরুণদের রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি, ফেব্রুয়ারি-মার্চে আসতে পারে ঘোষণা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি, আস্থা অর্জনে আদর্শিক অবস্থান পরিষ্কারের পরামর্শ। নতুন 80,000 রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রীকে প্রধান উপদেষ্টা। বাস্তুচ্যুতদের জন্য জাতিসংঘের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সমর্থন। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।